ওয়েলকাম টু জিকে আপডেট। জিকে আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সংবিধানের উপর গুরুত্বপূর্ণ 500টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। গুরুত্বপূর্ণ 500টা প্রশ্ন যেটা বিগত সালের পরীক্ষায় এসে গেছে, তার উপর গুরুত্বপূর্ণ 500টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন বলছে, রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়? 1784 খ্রিস্টাব্দে। কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকারের অবসান ঘটে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী। কোন আইন দ্বারা গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদের নাম অভিহিত করে চার্টার আইন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়? এটা চার্টার আইন 1833। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। কোন আইনের মাধ্যমে আইন বিভাগ অর্থাৎ লেজিসলেটিভ এবং শাসন বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভের মধ্যে পৃথকীকরণ করা হয়? চার্টার অ্যাক্ট 1853। কোন আইন অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858। কোন আইন দ্বারা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নাম পরিবর্তন করে রাখা হয় ভাইসরয় অফ ইন্ডিয়া? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1885। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। কোন আইনের পরিপ্রেক্ষিতে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাস হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? আমাদের সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। পরের প্রশ্ন, কোন আইন মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। কাকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়? ফাদার অব দ্য কমিউনাল ইলেক্টোরেট। তো ওটা সঠিক অ্যান্সার হবে লর্ড মিন্টো। কোন আইনসভা প্রথম ভারতীয় আইন সদস্য ছিলেন? ব্রিটিশ আইনসভার প্রথম ভারতীয় আইন সদস্য কে ছিলেন? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। কোন আইন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার নামে পরিচিত? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919। পরের প্রশ্ন, সাইমন কমিশন কবে গঠিত হয়? 1927 সালে। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কিসের উপর ভিত্তি করে গঠিত হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935। 18 নম্বর প্রশ্ন, নেহেরু রিপোর্ট কত সালে পাশ হয়? 1928 সালে। ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়? 1947 সালের 4 জুলাই। নেহেরু রিপোর্ট কে রচনা করে? মতিলাল নেহেরু। ভারতের সংবিধান হল বিশ্বের বৃহত্তম ও লিখিত সংবিধান। 22 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন প্ল্যান কর্তৃক। পরের প্রশ্ন, গণপরিষদের প্রতীক কী ছিল? হাতি। গণপরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1946 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম কতজন সদস্য ছিল? 389 জন। ভারতের সংবিধান ভারত শাসন আইন 1935কে মডেল করে রচিত হয়েছিল। তো তোমরা প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক করে দাও। তোমাদের জন্য 500টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। গুরুত্বপূর্ণ 500টা প্রশ্ন। তো দেখো, 27 নম্বর প্রশ্ন বলছে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিত্ব করেন কে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের মোট কতগুলি কমিটি ছিল? 22টি কমিটি ছিল মোট। গণপরিষদের মোট কতগুলি সভা অনুষ্ঠিত হয়েছিল? মোট 11টি সভা অনুষ্ঠিত হয়।
গণপরিষদ দ্বারা গঠিত সবচেয়ে উল্লেখযোগ্য কমিটি ছিল কোনটা? খসড়া কমিটি। খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক বা স্থপতি কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতীয় সংবিধান রচনা হতে কত সময় লাগে? 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক কার্যকর হয় কত সালে? 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের সংবিধানের প্রথম নকশা ও পাণ্ডুলিপি কে করেন? নন্দলাল বোস। নন্দলাল বোস কিসের অনুকরণে সংবিধানের এই অলঙ্করণ করেন? অজন্তা গুহাচিত্রের অনুকরণে। মূল সংবিধান কি নিয়ে গঠিত ছিল? 395টি ধারা, 22টি পার্ট বা অধ্যায় এবং 8টি তফসিল বা শিডিউল নিয়ে গঠিত ছিল। বর্তমান সংবিধান কি নিয়ে গঠিত? 467টির বেশি ধারা, 25টি পার্ট বা অধ্যায় এবং 12টি তফসিল নিয়ে গঠিত। ভারতীয় সংবিধানের প্রকৃতি কী রূপ? আংশিক, অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধান নিজে হাতে লেখেন কে? প্রেম বিহারী নারাইল রায়জাদা। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিন থেকে ভারতের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়। কবে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? 1947 সালের 22শে জুলাই। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন কবে ভারতের যথাক্রমে জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র হিসেবে গৃহীত হয়? 1950 সালের 24শে জানুয়ারি। ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কবে গঠিত হয়? 1952 সালের মে মাসে। সংবিধান তৈরির খসড়া কমিটি কবে গঠিত হয়? 1947 সালের 29শে আগস্ট। প্রথম সংবিধানের ধারণা কে দেন? এম.এন. রায়। প্রথম ভাষা কমিশন কবে গঠিত হয়? 1955 সালে। প্রথম ভাষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? বি.জি. খেড়া। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে পাশ হয়? 1947 সালের 3রা জুন। গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? বি.এন. রাও। স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখো, মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাড হক কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো নেওয়া হয় কোন দেশের সংবিধান থেকে? কানাডার সংবিধান থেকে। ভারতের সংবিধানের লোকপাল সম্পর্কিত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? সুইডেনের সংবিধান থেকে। ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতি কোন দেশের অনুকরণে করা হয়েছে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। বর্তমানে ভারতের রাষ্ট্রের প্রকৃতি কেমন? বর্তমানে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র, যেটা কিনা সোভেরিজিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হন? জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। পৃথিবীর কোন দেশের সংবিধান বৃহত্তম লিখিত সংবিধান? সেটা হচ্ছে ভারতের সংবিধান। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেন? জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরুকে। প্রস্তাবনাকে সোল অব দ্য কনস্টিটিউশন কে বলেছেন?
ঠাকুরদাস ভার্গব। সংবিধান কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950 সালে। সংবিধানের ঘোষণাপত্রটি কে পাঠ করেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। কবে ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি যুক্ত করা হয়? 42তম সংবিধান সংশোধন 1976 সালে। আজ পর্যন্ত কতবার প্রস্তাবনা সংশোধন করা হয়েছে? একবার, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের কততম তফসিলে রাজ্যসভার আসন বন্টন করা আছে? 4র্থ তফসিলে। সংবিধানের 3য় তফসিলে কি বলা হয়েছে? কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, ক্যাগ, রাজ্য মন্ত্রী, বিধান পরিষদের সদস্যদের শপথ সম্পর্কে বলা আছে। সংবিধানের কত নম্বর তফসিলে ভাষা সম্পর্কে বলা আছে? এটা হচ্ছে 8ম তফসিলে। সংবিধানের 8ম তফসিলে প্রথমে কটি ভাষা অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে 14টি। বর্তমানে সংবিধানে 8ম তফসিলে কয়টি ভাষার উল্লেখ আছে? উত্তর হবে 22টি। পরের প্রশ্ন, কত সালে প্রথম সংবিধান সংশোধন হয়? উত্তর হবে 1951 সালে। মূল সংবিধানে কবে 9ম তফসিলে যুক্ত হয়? উত্তর 1951 সালে। ভূমি সংস্কার ও জমিদারি প্রথার বিলোপ সম্পর্কে বলা আছে কততম তফসিলে? 9ম তফসিলে। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বলা আছে কত নম্বর তফসিলে? উত্তর হবে 10ম তফসিলে। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়? উত্তর হবে 1985 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কততম তফসিলে পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা আছে? 11 তফসিলে। সংবিধানের কততম তফসিলে পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বলা আছে? সঠিক উত্তর হবে 12 তফসিলে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে 73তম সংবিধান সংশোধন 1992 সালে। 84 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে পৌর শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে 74তম সংবিধান সংশোধনী 1992 সালে। সংবিধানের কত থেকে কত নং ধারায় নাগরিকতা সম্পর্কে বলা আছে? উত্তর হবে 5 থেকে 11 নম্বর ধারায়। সংবিধানের কত নং ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বর্ণিত আছে? উত্তর হবে 12 থেকে 35 নং ধারায়। সংবিধানের কত নম্বর পার্টের সাথে মৌলিক অধিকার যুক্ত? উত্তর হবে 3 নম্বর পার্টে। পরের প্রশ্ন, সংবিধানের কত নং পার্টের সাথে নাগরিকতা যুক্ত আছে? পার্ট 2। আচ্ছা, ভারতীয় সংবিধানে স্বীকৃত হয়েছে এক নাগরিকত্ব। আমেরিকার সংবিধানে স্বীকৃতি আছে দ্বিনাগরিকত্ব। নাগরিকতা আইন কত সালে পাশ হয়? 1955 সালে। ভারতীয় সংবিধানকে একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। সংবিধানে মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে কোথা থেকে? আমেরিকা দেশের সংবিধান থেকে। 94 নম্বর প্রশ্ন, সংবিধানে কত নং ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? উত্তর হবে 14 থেকে 18 নম্বর ধারায়। 95 নম্বর প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরিতে সমানাধিকার কত নম্বর ধারায় উল্লিখিত হয়েছে? উত্তর হবে 16 নম্বর ধারায়। কত নং ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধকরণ করা হয়েছে? উত্তর হবে 17 নম্বর ধারায়। ভারত সরকার কত নং ধারা বলে ভারতরত্ন পুরস্কার প্রদান করে? উত্তর হবে 18 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার বর্ণিত আছে? উত্তর হবে ধারা 19 থেকে 22।
পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষাকে কত নং ধারায় মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে ধারা 21-এ। 100 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বর্ণিত আছে? উত্তর হবে ধারা 32। আমাদের 100 নম্বর প্রশ্ন কমপ্লিট হয়েছে। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে এইটা শেয়ার করে দেবে। গুরুত্বপূর্ণ 500টা প্রশ্নের তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, গুরুত্বপূর্ণ 500টা প্রশ্ন আছে। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা 100 পর্যন্ত চলে এসেছি, এবার আমাদের 101 থেকে শুরু হবে। তো পরের প্রশ্ন, মৌলিক অধিকারের বোন বা সিস্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস কাকে বলা হয়? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে। 102, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কত নম্বর পার্টে বর্ণিত আছে? পার্ট 4। 103 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধানের কত নম্বর ধারায় নির্দেশমূলক নীতি বর্ণিত আছে? ধারা 36 থেকে 51। পরের প্রশ্ন, নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে ভারতের সংবিধানে গৃহীত হয়েছে? উত্তর হবে আয়ারল্যান্ড। ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার স্বীকৃত আছে? উত্তর হবে 6টি। কোন অধিকারটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? উত্তর হবে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? উত্তর হবে 44তম সংবিধান সংশোধনী 1978 সালে। পরের প্রশ্ন, কত নং ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে ধারা 40 নম্বর ধারা অনুসারে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, কত নং ধারা বলে রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধ ও গুরুত্বপূর্ণ স্থানগুলি সংরক্ষণ করে? উত্তর ধারা 49। পরের প্রশ্ন, কত নং ধারা অনুসারে রাষ্ট্র বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করে রেখেছে? উত্তর ধারা 50। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক কর্তব্য সম্পর্কে উল্লেখ আছে? মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে? তো সঠিক উত্তর হবে পার্ট 4-এ, 4-এ নম্বর পার্টে মৌলিক অধিকার কর্তব্যের উল্লেখ আছে। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর সোভিয়েত রাশিয়া। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের প্রশ্ন, বর্তমান সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? তো বর্তমানে 11টি। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? উত্তর ধারা 51-এ। ভারতীয় সংবিধানের কত থেকে কত নং ধারায় রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে? তো ধারা 52 থেকে 62 এবং 72। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে? তো ধারা 63 থেকে 73। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে? রাষ্ট্রপতি। তো ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় নাগরিককে? উপরাষ্ট্রপতি। সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা আছে? উত্তর হবে ধারা 54। পরের প্রশ্ন, কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? উত্তর হবে রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে? ধারা 60। কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি পদচ্যুত বা ইমপিচমেন্ট করানো হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হবে ধারা 61। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে? তো
তোমাদের সঠিক অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত সময়ের মধ্যে পুনরায় নির্বাচন করাতে হয়? 2 মাস। তো সরি, এখানটা একটু লেখা ভুল হয়েছে, এটা 6 মাসের মধ্যে নির্বাচন করাতে হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারে? উত্তর হবে ধারা 72। পরের প্রশ্ন, রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধান কে? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর হবে 35 বছর। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে হয় কোন পদ্ধতিতে? উত্তর হবে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে কত টাকা জামানত হিসেবে জমা রাখতে হয়? তো 15,000 টাকা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে 5 বছর। পরের প্রশ্ন, একজন ব্যক্তি সর্বাধিক কতবার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন? উত্তর হবে যত খুশি ততবার, কোনো নির্দিষ্ট সীমা বলা নেই। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে ঊর্ধ্বতম বয়স সীমা কত? তো উত্তর হবে অনির্দিষ্ট। রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারতেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 12 জনকে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর হবে কেন্দ্রীয় আইনসভা ও রাজ্য আইনসভার সকল সদস্যদের কর্তৃক। পরের প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভা কতজন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না? উত্তর হবে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 14 জন সদস্য। পরের প্রশ্ন, প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কবে হয়? উত্তর 1952 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি দোষী সাব্যস্ত হলে তাকে কিসের দ্বারা পদচ্যুত করানো হয়? উত্তর হবে সংশ্লিষ্ট কক্ষের 2/3 সদস্যের অনুমোদন দ্বারা। পরের প্রশ্ন, আজ পর্যন্ত কতজন রাষ্ট্রপতিকে পদচ্যুত করানো হয়েছে? উত্তর হবে একজনও নয়। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও রাষ্ট্রপতি ইমপিচমেন্ট প্রক্রিয়ায় বা অংশগ্রহণ করতে পারেন না। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 14 জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও ইমপিচমেন্ট প্রস্তাবে ভোট দিতে পারেন। পরের প্রশ্ন, 3টি সেনাবাহিনীর প্রধানকে? রাষ্ট্রপতি। জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধানকে যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারেন কে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। প্রতি 5 বছর অন্তর কে অর্থ কমিশন গঠন করে? তিনি হচ্ছে রাষ্ট্রপতি। কার সম্মতি ছাড়া অর্থ বিল লোকসভায় উত্থাপন করা যায় না? হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি দ্বারা। রাষ্ট্রপতি কত প্রকার ভেটো ক্ষমতা ভোগ করেন? উত্তর হবে 3 প্রকার। কি কি ভেটো? তো একটা হচ্ছে নিঃশর্ত ভেটো বা অ্যাবসোলিউট ভেটো, 2 নম্বর হচ্ছে অধিকার নাশক ভেটো বা সাসপেনশিভ ভেটো, আর 3 নম্বর হচ্ছে পকেট ভেটো। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে? উত্তর হবে ডক্টর জাকির হোসেন। নেক্সট, ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতিকে? জ্ঞানী জুয়েল সিং। পরের প্রশ্ন, ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন তিনি কে? তো সঠিক অ্যান্সার হবে নীলাম সঞ্জীব রেড্ডি, এবং ইনি কিন্তু ছিলেন কনিষ্ঠতম রাষ্ট্রপতি, সবচেয়ে ছোট বয়সের রাষ্ট্রপতি।
প্রশ্ন, কোন রাষ্ট্রপতি দুবার রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন? তো উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? প্রতিভা দেবী সিং পাটিল। পরের প্রশ্ন, প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে? শ্রী প্রণব মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? বর্তমান রাষ্ট্রপতি, যা দেখো পিডিএফটা যখন তৈরি করেছিলাম তখন রামনাথ কোবিন্দ ছিল, এখন বর্তমানে কে আছে? বর্তমানে আছে দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, তো তোমরা এই জায়গাটা একটু ঠিক করে নেবে। বর্তমানে কে আছে? বর্তমানে আছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন, কত নং ধারা বলে উপরাষ্ট্রপতি পদাধিকারের বলে রাজ্যসভার চেয়ারম্যান হন? তো ধারা 64 অনুসারে তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উত্তর হবে উপরাষ্ট্রপতির কাছে। উপরাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? রাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? উত্তর হবে 35 বছর। উপরাষ্ট্রপতি পদের দ্বারা নির্বাচিত হন, কাদের দ্বারা নির্বাচিত হন উপরাষ্ট্রপতি? লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের কর্তৃক। ঠিক আছে, পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। আচ্ছা, উপরাষ্ট্রপতি অপসারণের প্রস্তাব উত্থাপন করা যায় কেবলমাত্র রাজ্যসভায়। যারা চ্যানেল নতুন অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 500টা ভিডিও বা 500টা কারেন্ট অ্যাফেয়ার্সের এই ইন্ডিয়ান পলিটির উপর ভিডিও নিয়ে চলে এসেছি। পরের প্রশ্ন দেখো, বলছে আজ পর্যন্ত কতবার উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট করানো হয়েছে? তো উত্তর হবে 0 বার, একবারও নয়। পরের প্রশ্ন, সর্বাধিক কত সময় পর্যন্ত রাষ্ট্রপতি পদ শূন্য থাকতে পারে? এটা হচ্ছে 6 মাস। ঠিক আছে, তো আমাদের আগের যে প্রশ্নটা একবার বললাম ওটা হচ্ছে 2 মাসের মধ্যে নির্বাচন করাতে হয়। আর সর্বাধিক কত সময় শূন্য পদ থাকতে পারে? তো সর্বাধিক 6 মাস কিন্তু শূন্য থাকতে পারে, কিন্তু 2 মাসের মধ্যে নির্বাচন করানো দরকার। আচ্ছা, পরের প্রশ্ন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ ঘটলে তার মীমাংসা করে কে? তো তার রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি সংক্রান্ত কোনো নির্বাচন ঘটলে তার মীমাংসা করে সুপ্রিম কোর্ট। ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে? আচ্ছা, তখন ছিল এম ভেঙ্কাইয়া নাইডু, তোমরা এখন ঠিক করে নেবে, এটা হয়ে যাবে জগদীপ ধনকর। ঠিক আছে, বর্তমানে 2023-এ এখন আছেন জগদীপ ধনকর। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য না হয়েও কে রাজ্যসভায় সভাপতিত্ব করেন? তিনি হচ্ছে উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, মন্ত্রিসভা কত প্রকার মন্ত্রী থাকেন? 3 প্রকার। কত নং ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে? তো সঠিক উত্তর হবে 352 নম্বর ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কানিয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? সুকুমার সেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আর কে শম্মুখম চেট্টি। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ডক্টর জন মাথাই। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন কে? উত্তর হবে সিডি দেশমুখ। নেক্সট, ভারতের প্রথম নির্বাচন কবে হয়? 1951 সালে। সংবিধানের কত নং ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে?
তো উত্তর হবে ধারা ৭৬। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনের অধিকারক কে? উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থিত থাকতে পারেন? তো উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উত্তর হবে রাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন, বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন? তো কে বেণুগোপাল তখন ছিল, এখন কে আছে তোমরা একটু সঠিক উত্তরটা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সে কে আছে এটা বারবার চেঞ্জ হয়, তো তোমরা একটু দেখে নেবে অ্যাটর্নি জেনারেল বর্তমানে কে আছেন। পরের প্রশ্ন, কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে কত নং ধারায়? উত্তর হবে ১১০ নম্বর ধারায়। কত নং ধারায় পার্লামেন্টের ভোটদানের পদ্ধতি ও কোরাম সম্পর্কে বলা আছে? উত্তর হবে ১০০ নম্বর ধারায়। কেন্দ্রীয় আইনসভা কি নিয়ে গঠিত হয়? উত্তর হবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভায় নিয়ে। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ কি নামে পরিচিত? উত্তর হবে রাজ্যসভা। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ কি নামে পরিচিত? উত্তর হবে লোকসভা। পরের প্রশ্ন, রাজ্যসভার মেয়াদ কত বছর? তো আমাদের সঠিক অ্যান্সার হবে অনির্দিষ্টকাল। এটি একটি স্থায়ী সভা এবং একে কিন্তু ভাঙা যায় না। পরের প্রশ্ন, লোকসভার কার্যকালের মেয়াদ কত? উত্তর হবে ৫ বছর, আর এটা প্রতি ৫ বছর অন্তর পুনরায় নির্বাচন করা হয়। পরের প্রশ্ন, পার্লামেন্টের প্রতি কক্ষের অধিবেশন কে ডাকেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পার্লামেন্টের যুগ্ম অধিবেশনের আহ্বান কে করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর হবে লোকসভার স্পিকার। প্রতি ২ বছর অন্তর রাজ্যসভার কত সদস্য অবসর গ্রহণ করে? উত্তর হবে ১/৩। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর হবে ৩০ বছর। তো আমরা ২০০ নম্বর প্রশ্নে চলে আসলাম। ২০০ নম্বর প্রশ্ন আমাদের কমপ্লিট হলো। পরবর্তীতে আমরা চলে যাব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক অবশ্যই করে দেবে, তোমাদের জন্য এতটা কষ্ট করছি। তো পরের প্রশ্ন, ২০১ নম্বর প্রশ্ন দেখো, বলছে উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাজ্যসভায় সভাপতিত্ব করেন? উত্তর হবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। পরের প্রশ্নে চলে যাব। রাজ্যসভার সদস্যপদ বাতিল হতে পারে কিভাবে? কোনো কারণ না দেখিয়ে যদি একটানা ৬০ দিন অনুপস্থিত থাকে, কোনো সদস্য যদি রাজ্যসভায় কোনো কারণ না দেখিয়ে একটানা ৬০ দিন অনুপস্থিত থাকে, তাহলে তার রাজ্যসভার সদস্যপদ বাতিল হতে পারে। পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? উত্তর হবে ২৫০ জন। আচ্ছা, বর্তমান রাজ্যসভার সদস্য সংখ্যা কত? ২৪৫ জন। কয়েকটা, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? উত্তর হবে ১২ জনকে। সর্বভারতীয় চাকরি সৃষ্টির ক্ষমতা কাদের আছে? উত্তর হবে রাজ্যসভার। পরের প্রশ্ন, লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া বাঞ্ছনীয়? তো লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম ২৫ বছর বয়স হতেই হবে। পরের প্রশ্ন, লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত? ৫৫২ জন। ঠিক আছে। তো বর্তমানে এই ২ জন যে অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করতে পারত রাষ্ট্রপতি, তো সেটা কিন্তু এখন আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে সেই ক্ষমতাটা রাষ্ট্রপতিকে অবলুপ্ত করা হয়েছে। তো বর্তমানে ৫৫০ জন সদস্য আছে কিন্তু। আচ্ছা, বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত আছে? সেই ৫৪৫ থেকে এখন ৫৪৩ জন আছে। ঠিক আছে, যেহেতু ২ জন অ্যাংলো ইন্ডিয়ান বন্ধ হয়ে গেছে, তো ৫৪৩ জন। পরের প্রশ্ন, লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে ৫ বছর। লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই কে লোকসভা ভেঙে দিতে পারেন? উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে?
প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কিন্তু লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দিতে পারে। পরের প্রশ্ন, কখন লোকসভার মেয়াদ 5 বছর থেকে বেড়ে 6 বছর হতে পারে? তো উত্তর হবে দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলে। পরের প্রশ্ন, লোকসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর হবে স্পিকার। বছরে মোট কয়টি অধিবেশন বসে? মোট 3টি অধিবেশন বসে। লোকসভায় 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময়ের ব্যবধান থাকতে পারে? উত্তর হবে 6 মাস। পরের প্রশ্ন, লোকসভায় কার্য পরিচালনার জন্য ন্যূনতম কতজন সদস্য থাকা বাঞ্ছনীয়? উত্তর হবে লোকসভার মোট সদস্যের 1/10, আর এটাকেই কিন্তু বলা হয় কোরাম। 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগকে কিন্তু কোরাম বলা হয়। লোকসভায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা অধিবেশন কোনটি? তো উত্তর হবে বাজেট অধিবেশন। কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করে দেন? তো উত্তর হবে স্পিকার। অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায়? তো এটা উত্তর হবে শুধুমাত্র লোকসভায়। সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কি? উত্তর হবে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। পরের প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থার প্রকৃত শাসককে? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, লোকসভায় কোনো বিল ভোটাভুটিতে 2 কক্ষের মধ্যে টাই হলে তা কে তার ভোটাধিকার প্রয়োগ করে অন্তিম ভোটটি দেন? তো উত্তর হবে স্পিকার। পরের প্রশ্ন, কোনো বিল সরাসরি রাজ্যসভায় উত্থাপন করা যায় না, সেটা হচ্ছে অর্থ বিল এবং বাজেট সরাসরি রাজ্যসভায় উত্থাপন করা যায় না। পরের প্রশ্ন, পার্লামেন্টে কোন দল কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে তাকে কি বলে? তাকে বলা হয় ত্রিশঙ্কু পার্লামেন্ট। পার্লামেন্টের সদস্যরা তাদের সদস্যপদ হারাতে পারেন কিভাবে? 1 নম্বর, সরকারি চাকরি বা লাভজনক পদে থাকলে। 2 নম্বর, তিনি পাগল হয়ে গেলে। 3 নম্বর হচ্ছে তিনি দেউলিয়া হয়ে গেলে। 4 নম্বর হচ্ছে স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে। এই 4 ভাবে কিন্তু পার্লামেন্টের সদস্যরা তাদের সদস্যপদ হারাতে পারেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি সমস্ত আইন প্রণয়ন করার ক্ষমতা কার আছে? রাষ্ট্রের সমস্ত আইন প্রণয়ন করার ক্ষমতা কার আছে? উত্তর হবে পার্লামেন্টের। পরের প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কে গঠন করে? উত্তর হবে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। পরের প্রশ্ন, পার্লামেন্টে বাজেট অধিবেশন কখন হয়? উত্তর হবে ফেব্রুয়ারি থেকে মে মাস। পার্লামেন্টের বাদল অধিবেশন কখন হয়? উত্তর হবে জুলাই থেকে আগস্ট মাসে, জুলাই আগস্ট। পরের প্রশ্ন, পার্লামেন্টের শীতকালীন অধিবেশন কখন হয়? নভেম্বর ডিসেম্বর মাসে। পার্লামেন্টের স্বল্প মেয়াদী অধিবেশন কোনটি? শীতকালীন অধিবেশন। ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে? উত্তর হবে ধারা 124 থেকে 147। কত নং ধারায় সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বলা আছে? উত্তর হবে ধারা 124। পরের প্রশ্ন, ভারতীয় শাসন ব্যবস্থায় কার ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে সুপ্রিম কোর্টের। পরের প্রশ্ন, ভারত সরকার ও এক বা একাধিক রাজ্য অথবা রাজ্য বনাম রাজ্য বিরোধ বাঁধলে তার বিচার কে করে? উত্তর হবে সুপ্রিম কোর্ট। ভারতীয় বিচার ব্যবস্থায় গঠিত হয়েছে কোন দেশের সংবিধান অনুযায়ী? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী। পরের প্রশ্ন, বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতি মণ্ডলী গঠিত হয় কি নিয়ে? তো একজন প্রধান বিচারপতি এবং 33 জন সহকারী বিচারপতি থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কাদের সাথে আলোচনা করেন? উত্তর হবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সাথে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের রাষ্ট্রপতি কার সাথে আলোচনা করে নিযুক্ত করেন?
উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হবে রাষ্ট্রপতি। বিচারপতিরা পদত্যাগপত্র জমা দেন কার কাছে? উত্তর হবে রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত কর্মরত থাকতে পারেন? উত্তর হবে 65 বছর বয়স পর্যন্ত। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কর্মরত বয়স হচ্ছে 65 বছর। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগ করানো যায় কার দ্বারা? উত্তর হবে পার্লামেন্টের কর্তৃক। পরের প্রশ্ন, আজ পর্যন্ত কতজন বিচারপতিকে পদচ্যুত করানো হয়েছে? উত্তর হবে একটিও নয়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কবে গঠিত হয় এবং কত সালে? উত্তর হবে 1950 সালের 28শে জানুয়ারি। ঠিক আছে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে হীরালাল জে কানিয়া। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম প্রধান বিচারপতিকে? এম হিদায়াতুল্লাহ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে ও শাসনতন্ত্রে চূড়ান্ত ব্যাখ্যা করেন কে? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল? উত্তর হবে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। পরের প্রশ্ন, কত নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট রিট জারি করার ক্ষমতা ভোগ করে? উত্তর হবে 139 নম্বর ধারা। পরের প্রশ্ন, কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন? উত্তর ধারা 143। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? উত্তর হবে 5 ধরনের। কি কি? হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়া ওয়ারেন্টো এবং সার্টিওরারি। পরেরটা, হিবিয়াস কর্পাস কথার অর্থ কি? উত্তর হবে বন্দিকে সশরীরে আদালতে উপস্থিত করা। পরের প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলে মৌলিক অধিকারের কোন দুটি ধারা বাতিল করা যায় না? উত্তর হবে 21 এবং 22 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, কত নং ধারায় সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসেবে কাজ করে? উত্তর হবে 129 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতিকে? উত্তর হবে শ্রীমতী মীরা সাহেব ফতেমা বিবি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের পূর্ব নাম কি ছিল? উত্তর হবে ইম্পিরিয়াল কোর্ট। নেক্সট, সংবিধানের কত থেকে কত নং ধারায় হাইকোর্টের বর্ণনা করা হয়েছে? উত্তর হবে ধারা 214 থেকে 232 নম্বর ধারায়। নেক্সট, হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? উত্তর রাজ্যপাল। হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? 62 বছর। ভারতে মোট কয়টি হাইকোর্ট আছে? 24টি। বিচারপতিদের সংখ্যা অনুযায়ী বর্তমানে বৃহত্তম হাইকোর্ট কোনটি? এটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যক রাজ্য আছে কোন হাইকোর্টে? তো গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন এবং ভাতা দেওয়া হয় কোথা থেকে? তো এটা হবে সঞ্চিত তহবিল থেকে বা কনসলিডেটেড ফান্ড থেকে। কোরাম কি? কোরাম হচ্ছে লোকসভায় মোট সদস্যের 1/10 সদস্য উপস্থিত থাকলে তাকে কোরাম বলে। স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভার কার্য পরিচালনা করে? উত্তর হবে ডেপুটি স্পিকার। লোকসভার প্রথম স্পিকারকে GV মবলঙ্কর বা গণেশ বাসুদেব মবলঙ্কর। পরের প্রশ্ন, স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? উত্তর হবে ডেপুটি স্পিকারের কাছে। ডেপুটি স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? উত্তর হবে স্পিকারের কাছে। কোশ্চেন আওয়ার কি?
বলছে উভয় কক্ষের প্রতিটি অধিবেশনের প্রথম ঘন্টা হচ্ছে কোশ্চেন আওয়ার। কটা থেকে কটা? 11টা থেকে 12টা হচ্ছে কোশ্চেন আওয়ার। পরের প্রশ্ন, জিরো আওয়ার কি? জিরো আওয়ার হচ্ছে সকাল ও বিকেলের অধিবেশনের মধ্যবর্তী সময়, যেটা হচ্ছে 12টা থেকে 1টা। পরের প্রশ্ন, সিএজি কথার অর্থ কি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর পার্টে রাজ্য সরকার সম্পর্কে বলা আছে? উত্তর হবে পার্ট 6। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের প্রধানকে? প্রধানমন্ত্রী। কার নেতৃত্বে মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট পরিচালিত হয়? প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হবে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত? উত্তর হবে 5 বছর। প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? উত্তর হবে 25 বছর। প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র জমা দেন? উত্তর হবে রাষ্ট্রপতির কাছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? শ্রীমতী ইন্দিরা গান্ধী। নীতি আয়োগের সভাপতিত্ব করেন কে? উত্তর হবে প্রধানমন্ত্রী। রাজ্য আইনসভার সদস্য না হয়েও কে রাজ্য আইনসভায় বক্তৃতা রাখতে পারেন? উত্তর হবে অ্যাডভোকেট জেনারেল। পরের প্রশ্ন, রাজ্যের অর্থ বিল কোথায় উত্থাপন করা যায়? শুধুমাত্র বিধানসভায়। সংবিধানের কত নং ধারায় রাজ্যপালের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারির ক্ষমতা আছে? উত্তর 213 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় পঞ্চায়েত সম্পর্কে বলা আছে? ধারা 243 থেকে 243-এর ও। সংবিধানের কত নং ধারায় পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বলা আছে? 243-এর পি থেকে 243-এর জেড-জি নং ধারায় বলা আছে। সংবিধানের কত নম্বর পার্টে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে বলা আছে? পার্ট 9। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে কত নং ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে 300A নং ধারায়। কত নং পার্টে সরকারি ভাষা সম্পর্কে বলা আছে? উত্তর হবে পার্ট 17 নম্বর পার্টে। কত নং ধারায় সরকারি ভাষা সম্পর্কে বলা আছে? কত নং ধারায়? আগেটা ছিল পার্টে, এটা হচ্ছে ধারায়। কত নং ধারায়? উত্তর হবে 343 নম্বর ধারায়, আর পার্ট হচ্ছে 17। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করে? উত্তর হবে ধারা 352। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করা হয়? উত্তর হবে ধারা 356। পরের প্রশ্ন, কত নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়? উত্তর হবে ধারা 360। ভারতীয় সংবিধানের কয়টি তফসিল আছে? উত্তর হবে 3টি তফসিল। কয়টি তালিকা আছে? উত্তর হবে 3টি। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকায় মূল সংবিধানে কয়টি বিষয় ছিল? উত্তর হবে 97টি। বর্তমানে 100টি বিষয় আছে। বর্তমানে রাজ্য তালিকায় কয়টি বিষয় আছে? তো বর্তমানে রাজ্য তালিকায় 61টি বিষয় আছে। মূল সংবিধানে ছিল 66টা বিষয়। যুগ্ম তালিকায় বর্তমানে কয়টি বিষয় আছে? উত্তর হবে 47টি বিষয় আছে। মূল সংবিধানে ছিল 52টা বিষয়। আচ্ছা, পরের প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো কি কি? কেন্দ্রীয় তালিকায় কি কি আছে? প্রতিরক্ষা, বৈদেশিক নীতি রচনা, রেল, ডাক ও তার, আণবিক শক্তি, যুদ্ধ ও শান্তি, আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি, নাগরিকতা, বন্দর ও এয়ারপোর্ট, মুদ্রা, ব্যাংক ও বীমা ইত্যাদি হচ্ছে কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত বিষয়।
তার এই 300 নম্বর প্রশ্ন আমাদের কমপ্লিট হলো। অবশ্যই একটা চ্যানেলটিকে লাইক করে দেবে। আমরা এখনও পর্যন্ত 300 নম্বর প্রশ্নে চলে এসেছি। আজকে আমরা টোটাল 500টা প্রশ্নর কাছাকাছি প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয় কোনটি? স্থানীয় সরকার, জনশৃঙ্খলা ও পুলিশ ব্যবস্থা, ভূমি রাজস্ব, বিনোদন, বিক্রয় কর, জনস্বাস্থ্য, কৃষির উপর কর, বাড়ি ও জমির উপর কর, টোল ট্যাক্স ইত্যাদি হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়। পরের প্রশ্ন, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় কী কী? শিক্ষা, বিবাহ, বন্য প্রাণী সংরক্ষণ, সংবাদপত্র ও পুস্তক, বিদ্যুৎ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, ফৌজদারি আইন ইত্যাদি। পরের প্রশ্ন, কোরাম কি? পার্লামেন্টের কোনো মিটিং পরিচালনা করতে গেলে সংশ্লিষ্ট কক্ষের মোট সদস্যের 1/10 উপস্থিত প্রয়োজন, এটিকে কোরাম বলে। মেইডেন স্পিচ কি? নির্বাচনে জয়ী হওয়ার পর কোনো সদস্যের প্রথম বক্তৃতাকে মেইডেন স্পিচ বলে। গিলোটিন কি? সময়ের অভাবে কোনো অনুমোদন কক্ষে আলোচনা করার সময় নেই, সেক্ষেত্রে স্পিকার ডিসকাশন ছাড়াই ভোটাভুটির জন্য নির্দেশ দেন, এই পদ্ধতিকে গিলোটিন বলে। হ্যাং পার্লামেন্ট কি? যখন কোনো দল সরকার গড়ার মতো একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন তাকে হ্যাং পার্লামেন্ট বলে। পরের প্রশ্ন, নো কনফিডেন্স মোশন কি? লোকসভায় বিরোধী দল স্পিকারের কাছে যে অনাস্থা প্রস্তাব বিজ্ঞপ্তি দেয় তাকে নো কনফিডেন্স মোশন বলে। পরের প্রশ্ন, প্রোটেম স্পিকার কি? যখন নতুন লোকসভা গঠিত হয় তখন রাষ্ট্রপতি সংসদ কক্ষের মধ্যে থেকে সবচেয়ে বর্ষায়ন সদস্যকে সংসদ পরিচালনার জন্য স্পিকার হিসেবে দায়িত্ব দেন, তখন তাকে প্রোটেম স্পিকার বলা হয়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? উত্তর হবে পিংলে ভেঙ্কাইয়া। ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? উত্তর হবে 1947 সালের 22শে জুলাই। জাতীয় পতাকার রঙগুলি কি কি কিসের প্রতীক? উত্তর হবে গেরুয়া হচ্ছে ত্যাগ এবং সেবার প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক ও পবিত্রতার প্রতীক, আর সবুজ হচ্ছে তারুণ্য ও কর্মশক্তির প্রতীক। পরের প্রশ্ন, জাতীয় পতাকার নকশায় অশোক চক্র কতগুলি দাগ থাকে? উত্তর হবে 24টি। জাতীয় পতাকায় অবস্থিত অশোক চক্রে কিসের প্রতীক? উত্তর হবে গতিশীলতার প্রতীক। জাতীয় পতাকার নকশায় কোন শ্লোকটি উল্লেখ থাকে? উত্তর হবে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মুন্ডক উপনিষদ থেকে। পরের প্রশ্ন, মূল সংবিধানে কতগুলি সিংহ আছে? মূল সংবিধানে কতগুলি সিংহ আছে? উত্তর হবে 4টি। ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। জাতীয় পতাকার প্রথম কোথায় উত্তোলিত হয়? উত্তর হবে 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সি বাগানে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর হবে 3:2। পরের প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কিসের প্রতীক? সরি, এটা প্রশ্নটা একটু ভুল আছে। ভারতের জাতীয় পতাকা অশোক স্তম্ভ কবে হিসেবে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হবে? এটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের জাতীয় মূল মন্ত্র কি? উত্তর হবে সত্যমেব জয়তে। ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। ভারতের জাতীয় পশু বাঘ। ভারতের জাতীয় খেলা হকি ও কবাডি। ভারতের জাতীয় রং কি? আকাশী নীল। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ফুল পদ্ম ফুল। ভারতের জাতীয় লজ্জা কি? অস্পৃশ্যতা। ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ কি? দিল্লির ইন্ডিয়া গেট। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কি? ফল কি?
আম। ভারতের জাতীয় বৃক্ষ বট বৃক্ষ। ভারতের জাতীয় নদী কি? গঙ্গা নদী। ভারতের জাতীয় ভাষা হিন্দি। ভারতের জাতীয় ধ্বনি কি? জয় হিন্দ। ভারতের জাতীয় স্তোত্র কি? বন্দে মাতরম সুজলাং সুফলাং, যেটা 1950 সালের 24শে জানুয়ারি গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক জয় হে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? শুশুক, যেটাকে ডলফিন বলা হয়। পরেরটা আছে, ভারতের জাতীয় মুদ্রা কি? রুপি। গঙ্গা নদীর ডলফিন কি নামে পরিচিত? ভুলুন। সিন্ধু নদীর ডলফিন কি নামে পরিচিত? গঙ্গা নদীর ডলফিন শুশুক, সিন্ধু নদীর ডলফিন ভুলুন। এবং আচ্ছা, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে আনন্দমঠ উপন্যাস থেকে। আচ্ছা, বন্দে মাতরম গানটি ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর হবে ঋষি অরবিন্দ। এটা লেখা একটু সমস্যা, ভুল হয়ে গেছে, এটা হবে ঋষি অরবিন্দ। পরের প্রশ্ন, কত সালে বন্দে মাতরম গানটি জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে? উত্তর হবে 1937 সালে কংগ্রেসের অধিবেশনে। পরের প্রশ্ন, জনগণ মন গানটি কবে প্রথম গাওয়া হয়? উত্তর হবে 1911 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। জনগণ মন গানটি গাইতে কত সময় নেওয়া হয়েছিল? উত্তর হবে 52 সেকেন্ড। ভারতের সর্বাধিক কথ্য ভাষা কি? উত্তর হবে হিন্দি। দেশে জাতীয় জরুরি অবস্থা জারি হলে তা কত সময় পর্যন্ত বলবৎ থাকে? উত্তর হবে 6 মাস। আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? উত্তর হবে 3 বার। আজ পর্যন্ত কতবার দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? উত্তর হবে 1 বারও নয়। সংসদে সর্বাধিক 10 বার বাজেট পেশ করেন কে? উত্তর হবে অর্থমন্ত্রী মুরারজি দেশাই। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠন করা হয়? উত্তর হবে ধারা 280। পরের প্রশ্ন, অর্থ কমিশন কে গঠন করে? রাষ্ট্রপতি। অর্থ কমিশনের সদস্য সংখ্যা কত? একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য। পরের প্রশ্ন, অর্থ কমিশন তার বার্ষিক প্রতিবেদন কার কাছে পেশ করে? উত্তর হবে রাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হন? উত্তর হবে কে.সি. নিয়োগী। পরের প্রশ্ন, পঞ্চদশ অর্থ কমিশন কবে গঠিত হয়? 2017 সালে। চেয়ারম্যান ছিলেন এন.কে. সিং। নেক্সট প্রশ্ন, কত টাকার নোটে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তর হবে কেন্দ্রীয় অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়? 1950 সালের 25শে জানুয়ারি। পরের প্রশ্ন, নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে হবে। ঠিক আছে। নির্বাচন কমিশনারের পদমর্যাদা কার সমতুল্য? উত্তর হবে সুপ্রিম কোর্টের বিচারপতির। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে সুকুমার সেন। ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি, সিএজি ইত্যাদি সাংবিধানিক পদাধিকারীদের বেতন এবং ভাতা কোথা থেকে প্রদান করা হয়? উত্তর হবে ভারতের সঞ্চিত তহবিল থেকে। পরের প্রশ্ন, নীতি আয়োগ কবে গঠিত হয়? 2015 সালের 1 জানুয়ারি। পরের প্রশ্ন, নীতি আয়োগের পুরো কথা কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ান আয়োগ। কার পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়? উত্তর হবে ভারতের পরিকল্পনা কমিশনের
পরিবর্তে। পরের প্রশ্ন, নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে নতুন দিল্লি। নীতি আয়োগের প্রধানকে পদাধিকার বলে প্রধানমন্ত্রী। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে? উত্তর হবে ডক্টর রাজীব কুমার। পরের প্রশ্ন, ভারতের লোকপাল পদের কাজ কি? সরকারের দুর্নীতি সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা এবং তার তদন্ত করা এনার কাজ। সংসদে কত সালে লোকপাল বিল পাশ হয়? উত্তর হবে 2013 সালে। জনলোকপাল আন্দোলন কে করেন? উত্তর হবে আন্না হাজারে। লোকপালের দায়িত্বপ্রাপ্ত সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে 1 জন চেয়ারম্যান এবং 8 জন অন্যান্য সদস্য। পরের প্রশ্ন, লোকপাল দপ্তর কবে থেকে চালু হয়? উত্তর হবে 2019 সাল থেকে। বর্তমান লোকপাল কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। রাজ্য স্তরের নেতাদের দুর্নীতি রুখতে কোন পদের সৃষ্টি করা হয়? উত্তর হবে লোকায়ুক্ত। রাজ্যপাল, অর্থমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষ, যোজনা কমিশনের চেয়ারম্যান, অডিটর জেনারেল, সলিসিটর জেনারেল, ইউপিএসসির চেয়ারম্যান, স্থল, নৌ এবং বিমান বাহিনীর প্রধান কার দ্বারা নিযুক্ত হন? উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান বিচারপতি, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিধানসভার স্পিকার, অ্যাডভোকেট জেনারেল, পিএসসির চেয়ারম্যান, রাজ্যের নির্বাচন কমিশন ইত্যাদি পদাধিকারীদের কে নিযুক্ত করেন? উত্তর হবে রাজ্যপাল। রাজ্য আইনসভা কি নিয়ে গঠিত? উত্তর হবে বিধানসভা, বিধান পরিষদ এবং রাজ্যপালকে নিয়ে গঠিত। পরের প্রশ্ন, বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নিযুক্ত হন? উত্তর হবে প্রত্যক্ষভাবে রাজ্যের জনগণ দ্বারা। বিধানসভার কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে 5 বছর। বিধানসভার সদস্য সংখ্যা পাল্লা কত? উত্তর হবে 60 থেকে 500 জন। সিকিমের বিধানসভার সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে 32 জন। পরের প্রশ্ন, বিধানসভার কার্য কে পরিচালনা করে? উত্তর হবে বিধানসভার স্পিকার, তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার। বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া বাঞ্ছনীয়? উত্তর হবে 25 বছর। সংবিধানের সদস্যদের বিশেষ ক্ষমতা কি? বিধানসভার সদস্যদের বিশেষ ক্ষমতা কি? তারা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্টে অংশগ্রহণ করতে পারেন না। বিধান পরিষদ কি? রাজ্য আইনসভার উচ্চ কক্ষ বিধান পরিষদ নামে পরিচিত। বিধান পরিষদের মেয়াদ কত বছর? উত্তর হবে একে অবলুপ্ত করে দেওয়া যেতে পারে, কিন্তু ভেঙে দেওয়া যায় না। পরের প্রশ্ন, বিধান পরিষদের সদস্য সংখ্যা কত? উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার 1/3 এর বেশি নয় এবং 40 জনের কম নয়। পরের প্রশ্ন, বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর? উত্তর হবে 6 বছর এবং প্রতি 2 বছর অন্তর এর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। 391 নম্বর প্রশ্ন। আচ্ছা, বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 30 বছর। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? 295 জন। 294 জন ভোটের দ্বারা নির্বাচিত হয়, একজন নির্বাচিত প্রতিনিধি। ঠিক আছে। পরেরটা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়? 1969 সালে। ভারতের মোট কয়টি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? এটা হবে 6টি রাজ্যের আইনসভা। এটা কিন্তু অলরেডি এসে গেছে একটা প্রশ্ন, প্রত্যেকটাই কিন্তু বিগত সালের প্রশ্ন। উত্তর হবে কি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা। ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাজ্যের বিধান পরিষদ সম্পর্কে বলা আছে? উত্তর হবে ধারা 168 থেকে 213। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য বিধানসভা সম্পর্কে বলা আছে? উত্তর হবে 168।
জম্মু ও কাশ্মীর রাজ্যের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়? 2019 সালে। কবে থেকে লোকসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য পদ তুলে দেওয়া হয়? উত্তর হবে 2019 সালের এক সংবিধান সংশোধন দ্বারা। পরের প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানকে? উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানকে? উত্তর হবে রাজ্যপাল। রাজ্যপালের পদত্যাগ করলে তা বা প্রয়াত হলে তার কাজের দায়িত্ব কে পালন করে? উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকেন? উত্তর হবে রাষ্ট্রপতির কাছে। তো আমরা 400 নম্বর প্রশ্ন পার হয়ে এসেছি। আর আমাদের অল্প কিছু প্রশ্ন বাকি আছে। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকেন? রাষ্ট্রপতির কাছে। রাজ্যপাল তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উত্তর হবে রাষ্ট্রপতির কাছে। রাজ্যপাল কাদের শপথ বাক্য পাঠ করান? উত্তর হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, অ্যাডভোকেট জেনারেল, পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নেক্সট প্রশ্নে চলে যাব। রাজ্য বিধানসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত করতে পারেন রাজ্যপাল? উত্তর হবে একজনকে। রাজ্যপাল কতজনকে বিধান পরিষদে মনোনীত করতে পারেন? উত্তর হবে বিধান পরিষদের 1/6 সদস্যকে। পরের প্রশ্ন, রাজ্য সরকারের প্রধানকে? মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করেন কে? মুখ্যমন্ত্রী ও তার ক্যাবিনেট। কাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়? রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে। রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের কে বিভিন্ন দপ্তর বন্টন করেন? উত্তর হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ থাকেন? উত্তর হবে বিধানসভার কাছে। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে 5 বছর। স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে সুচেতা কৃপালিনী, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, এনডিএ এর পুরো কথা কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ইউপিআই এর পুরো কথা কি? ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। পরের প্রশ্ন, লোকসভার বিরোধী দলের মর্যাদা পেতে গেলে কত সিট থাকা দরকার? উত্তর হবে লোকসভার 10% সিট থাকতে হবে। পরের প্রশ্ন, বর্তমান ভারতের জাতীয় রাজনৈতিক দলের সংখ্যা কটি? উত্তর হবে 8টি। একটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, বিজেপি, সিপিআই এম, ঠিক আছে। আচ্ছা, সিপিআইএম, একটা হচ্ছে বহুজন সমাজ পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এবং তৃণমূল কংগ্রেস। তো বর্তমানে তৃণমূল কংগ্রেস কিন্তু বর্তমানে ভারতের জাতীয় পার্টি থেকে নাম এদের সরে গিয়ে এর স্থানে ঢুকেছে কি? আম আদমি পার্টি, যেটি দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। পরের প্রশ্ন, জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা পেতে গেলে কমপক্ষে কত ভোট পেতে হয়? হচ্ছে কমপক্ষে 4টি রাজ্যে বৈধ ভোটের 4% ভোট পেতে হবে। বর্তমানে রাজনৈতিক দলের মর্যাদা কিভাবে পাওয়া যায়? হচ্ছে দেশে অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের মর্যাদা থাকতে হবে, তবে গিয়ে জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা পাওয়া যায়। রাজনৈতিক দলগুলিকে জাতীয় রাজনৈতিক দল রূপে স্বীকৃতি দেয় কে? এটা হচ্ছে নির্বাচন কমিশনার। ভারতের জাতীয় কংগ্রেসের দলের প্রতীক কি হবে? হাতের করতল। প্রতিষ্ঠা করেছে কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দলের প্রতীক কি ছিল? উত্তর হবে বাঘ।
আচ্ছা, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগী শ্রেণীর ছোট ছোট একটি দল দ্বারা দেশ শাসনকে কী বলা হয়? অ্যারিস্টোক্রেসি। অসীম ক্ষমতাসম্পন্ন এক ব্যক্তির দ্বারা দেশ শাসনকে কী বলা হয়? অটোক্রেসি। জনগণ দ্বারা নির্বাচিত সরকারকে কী বলা হয়? ডেমোক্রেসি। রাজা বা তার উত্তরাধিকারীদের দ্বারা পরিচালিত সরকারকে কী বলা হয়? বলা হয় মোনার্কি। আচ্ছা, ধনী ব্যক্তিদের দ্বারা পরিচালিত সরকারকে কী বলা হয়? প্লুটোক্রেসি। ধর্মীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত সরকারকে কী বলা হয়? থিওক্রেসি। আচ্ছা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত কমিটি কোনটি? এটা হচ্ছে অশোক মেহতা কমিটি। পরের প্রশ্ন, আবিদ হোসেন কমিটি কিসের সাথে যুক্ত? উত্তর হবে ক্ষুদ্র শিল্পের সঙ্গে। পরের প্রশ্ন, কেলকার কমিটি কিসের সাথে যুক্ত? উত্তর হবে ভারতের কর ব্যবস্থার সঙ্গে। তেন্ডুলকার কমিটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে দরিদ্র সীমা নির্ধারণের সঙ্গে। নানাবর্তী কমিশন কিসের সাথে যুক্ত? উত্তর হবে ইন্দিরা গান্ধীর মৃত্যু অনুসন্ধানের জন্য। বলবন্ত রায় মেহতা কমিটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে। মালহোত্রা কমিটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে বিমা। রঙ্গরাজন কমিটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে ব্যাংক ব্যবস্থা। ভারতের প্রথম যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে। প্রথম সংবিধান সংশোধন আইন কবে পাশ হয়? 1951 সালে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1952 সালে। পরের প্রশ্ন, কবে ভারতের পঞ্চায়েত রাজের সূচনা হয়? 1959 সালে রাজস্থানের নগৌড় জেলায়। ভারতে কবে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়? 1962 সালে। কত সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হবে 1991 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? উত্তর হবে 61তম সংবিধান সংশোধন 1989 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হবে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হবে 86তম সংবিধান সংশোধন 2002 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়? উত্তর হবে 41তম সংবিধান সংশোধন 1976। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 বছর করা হয়? উত্তর হবে 42তম সংবিধান সংশোধন 1976। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 5 বছর করা হয়? উত্তর হবে 44তম সংবিধান সংশোধন 1978। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এটা হচ্ছে 44তম সংবিধান সংশোধন 1978। পরের প্রশ্ন, কত নং সংবিধান সংশোধনের মাধ্যমে সারা দেশে জিএসটি কর ব্যবস্থা চালু হয়? উত্তর হবে 101তম সংবিধান সংশোধন 2016। আচ্ছা, পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা এবং বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ বাতিল করা হয়? উত্তর হবে 104তম সংবিধান সংশোধন 2020। সংবিধানের কত নম্বর ধারায় অর্থ সংক্রান্ত বিল উত্থাপনের পদ্ধতি সম্পর্কে বলা আছে? উত্তর হবে 117। রাষ্ট্রপতি কত নং ধারা অনুসারে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে? উত্তর হবে 123। পরের প্রশ্ন, রাজ্যপাল কত নম্বর ধারা অনুসারে অর্ডিন্যান্স জারি করে? উত্তর হবে 213 নম্বর ধারা। সংবিধানের কত নং ধারায় অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে? সেটা হচ্ছে ধারা 280। 20 দফা পরিকল্পনা কোন প্রধানমন্ত্রীর? এটা হবে শ্রীমতী ইন্দিরা গান্ধীর। লুক ইস্ট পরিকল্পনাটি কার? উত্তর হবে পিভি নরসিমহা রাও। আচ্ছা, ভারতের আকস্মিক তহবিলের দায়িত্ব কার হাতে থাকে? উত্তর হবে রাষ্ট্রপতি। তো এই হচ্ছে আমাদের 459টি কোশ্চেন। 500টির প্রশ্ন সম্পন্ন হয়নি। তো
বিগত বিভিন্ন সালের পরীক্ষা থেকে আমরা এই প্রশ্নগুলো নিয়েছি। তো তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। আমরা আগামীতে ইতিহাসের উপর এরকমই আরও প্রচুর প্রশ্ন নিয়ে আসতে চলেছি। তো অন্যান্য সাবজেক্টে যদি তোমাদের ভিডিও এরকম প্রয়োজন হয়, ওয়ান লাইনার প্রশ্ন, তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।